দিগন্ত পারে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে শুরু করছি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের একটা বিষয়, সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। এখন প্রশ্ন হলো যে সংবেদন, প্রত্যক্ষণ, ধারণাটা কি? আমরা একটা একটা বিষয়কে জানবো যে সংবেদন কাকে বলে, প্রত্যক্ষণ কাকে বলে এবং ধারণা কাকে বলে। এইগুলো হলো জ্ঞানের এক একটি উপাদান। কেন বললাম? আমরা যে বিষয়টাকে জানার চেষ্টা করি বা জানি বা যেটা জ্ঞান অর্জন করি, সেই বিষয়ের এক একটা উপাদান বা খণ্ডাংশ হচ্ছে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। আমরা আমাদের এই জীব জগতে বা পার্থিব জগতে যা কিছু বিষয় আমরা দেখছি, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, ঝর্ণা, এভরিথিং, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু সেখান থেকে জ্ঞান অর্জন করছি, সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করছি। কিন্তু কিভাবে শিক্ষা গ্রহণ করছি বা কিভাবে আমরা এই জ্ঞানটা তৈরি করছি, যার জন্যই জানতে হবে আমাদেরকে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা বিষয়টাকে। প্রথমে বলে দিই যে তোমাদের একটা যে কোনো প্রকাশনীর পাঠ্য বই কিন্তু নিতে হবে, তা নাহলে কিন্তু সম্যক যে ধারণা, অন্যান্য বিষয় সম্বন্ধে আমি বলছি না, বিশেষত এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়টাতে একটা পাঠ্য বই না নিলে তুমি পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকে বিশ্লেষণ করতে, মানে যে বিশ্লেষণ করা আছে সেগুলোকে উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ ওই জ্ঞানটা তোমার কিন্তু ফাঁকা থেকে যাবে। হ্যাঁ, আমি ধরে নিলাম তোমার আমাদের যে প্রশ্নপত্রগুলো আসবে অর্থাৎ পরীক্ষার জন্য, সেগুলো হয়তো আমরা প্রস্তুত করে নিতে পারবো, সেগুলো হয়তো আমরা মুখস্থও করে নিতে পারবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শিক্ষা বিজ্ঞান বিষয়টা এমন একটা বিষয়, যে বিষয়টার জ্ঞান কিন্তু আমাদের নিতেই হবে এবং আত্মিক জ্ঞান নিতে হবে, মুখস্থ নয়, আত্মস্থ করতে হবে। এই বিষয়টা কিন্তু বারবার মাথায় রেখে মনোযোগ সহকারে প্রথম থেকে আমার শেষ অবধি ভিডিওটা তোমরা দেখো। তাহলে এখন আসা যাক যে এই সংবেদনটা কি। আমরা বলছিলাম যে পরিবেশের বিভিন্ন বস্তু, যেগুলো আমাদের জ্ঞান, আমরা যেখান থেকে আমরা জ্ঞান লাভ করি, তাহলে সংবেদনের আমি একটা ছোট্ট সংজ্ঞা, দেখো এখানে লেখা রয়েছে, তোমরা এটা লিখে নেবে কিন্তু। এটা খুব সুন্দর একটা ছোট্ট সংজ্ঞা। বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংবেদনের সংজ্ঞাগুলো দিয়েছে, সেগুলো বইয়ে আছে, তোমরা দেখবে। কিন্তু তবুও আমি ছোট্ট একটা সংজ্ঞা এখানে লিখেছি, তোমরা দেখো যে উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে যে প্রাথমিক বোধ জাগে, তাই হলো সংবেদন। কি সুন্দর কথাটা দেখো, উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে যে প্রাথমিক বোধ জাগে, তাই হলো সংবেদন। তাহলে এখন প্রশ্ন হলো উদ্দীপক কি? যদিও এটা তোমাদের কাছে উদ্দীপকটা নতুন নয়, তোমরা ক্লাস 10 এর জীবন বিজ্ঞানে প্যাভলভীয় পরীক্ষাটা সম্ভবত তোমাদের ছিল, যেটাতে তোমরা উদ্দীপকটা দেখেছিলে, সক্রিয় এবং নিষ্ক্রিয় বা কৃত্রিম উদ্দীপকের কথা বলা ছিল। ওই যে কুকুর লালাসকরণ, খাদ্যটা দিচ্ছে, এটা প্রধান বা সক্রিয় উদ্দীপক, এটার জন্যই তার কিন্তু লালাসকরণ হচ্ছে। তারপরে উনি পরের পর ঘন্টার ধ্বনি দিয়েছেন, সে ঘন্টার ধ্বনিটা সেখানে উদ্দীপক হিসেবে, কৃত্রিম উদ্দীপক হিসেবে কাজ করেছে। তাহলে উদ্দীপকটা হচ্ছে কি না, যে আমাদের উদ্দীপিত করে, অর্থাৎ উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে, তার মানে উদ্দীপক যা কিছু আছে বিষয়, সেটা উদ্দীপক, এটা যখন
ইন্দ্রিয়ের সংস্পর্শে আসছে। কেন ইন্দ্রিয়ের সংস্পর্শে কথা বলছে? না, আমাদের পঞ্চ যে বাহ্যিক ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পাঁচটি বহির ইন্দ্রিয়ের দ্বারাই সংবেদন কিন্তু ঘটে। তাছাড়া কিন্তু সংবেদন ঘটতে পারে না। তাহলে উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে যে প্রাথমিক বোধ জাগে আমাদের, যে তৎক্ষণাৎ, এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, তৎক্ষণাৎ জাগে, তাই হলো সংবেদন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি। দেখো সংবেদনটা কিভাবে আমাদের হয়, বিভিন্ন ভাবে হয়, এবং এই সংবেদনগুলো থেকেই আমরা পদ্ধতি, সংবেদন, প্রত্যক্ষণ হবে, তারপরে ধারণা জন্মাবে। আমি এখানে লিখছি, এর পরেই কিন্তু তৈরি হয় যেটা, সেটা হচ্ছে কিন্তু জ্ঞান। তাহলে আরেকটা, সরি আমি এখানটা লিখলাম, ধারণার পরে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে জ্ঞান। এবং এই সংবেদনটা তৈরি হচ্ছে কিভাবে? সংবেদনটা এটা তৈরি হচ্ছে কিভাবে না, উদ্দীপক দ্বারা। তাহলে আমরা বুঝতে পারছি যে উদ্দীপক দ্বারা সংবেদন সংগঠিত হচ্ছে, তারপরে প্রত্যক্ষণ হচ্ছে, তারপরে ধারণা, তারপরে তৈরি হচ্ছে জ্ঞান। আমরা এই পোর্শনটা এখন আলোচনা করছি না, আমরা কেবলমাত্র সংবেদন বিষয়টাই ভালো করে বোঝার চেষ্টা করো। মন চঞ্চল করলে কিন্তু হবে না। জিনিসটা কি? তাহলে উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে যে প্রাথমিক বোধ জাগে, তাই হলো জ্ঞান, তাই হলো সংবেদন। এবং এই সংবেদনটা কি ধরনের হয় আমাদের? দেখো, ধরো আমরা বন্ধু সবাই মিলে বসে আছি, হঠাৎ একটা আওয়াজ হলো, সবাই চমকে উঠলাম। কি হলো? দেখলাম যে কর্ণ বা কানের দ্বারা আমরা শব্দটাকে পেলাম, আমাদের ওই মুহূর্তে একটা চমকে ওঠা বা আঁতকে ওঠার ব্যাপারটা ঘটলো ক্ষণিকের জন্য। এটা সংবেদন। কি না, যখনই উদ্দীপক সাড়া দিয়েছে, মানে উদ্দীপক রেসপন্স করছে, মানে উদ্দীপক দিচ্ছে, তখনই একটা আমাদের সংবেদন শরীরের মধ্যে তৈরি হচ্ছে। এরপরে আমরা লক্ষ্য করছি, কি বলতো, জানার চেষ্টা করছি, দেখলাম রাস্তার ধারে একটা বাসের চাকা ফেটে গেছে, ধুলো উড়ছে, দেখা গেল যে বাসের চাকাটা ফেটে গেছে। তখন আমরা প্রত্যক্ষণ করলাম। এই প্রত্যক্ষণ করার পরে আমাদের কিন্তু ধারণা হয়ে গেল যে গাড়ির বা বাসের চাকাটা ফেটে গেছে। আমাদের একটা কিন্তু জ্ঞান তৈরি হয়ে গেল। বোঝা গেছে? আবার হয়তো তুমি তোমার বন্ধুর সাথে পথ হাঁটছো, হাঁটতে হাঁটতে হঠাৎ তুমি দেখলে আর বলছো, কি সুন্দর দেখতে, কিছু না, গোলাপ ফুল। তাহলে বাগানে কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে, তুমি যখন চক্ষু দ্বারা এটাকে দেখছো, মানে গোলাপের সঙ্গে তোমার চক্ষু যখন একটা মিথস্ক্রিয়া হচ্ছে, মানে দেখছো যখন ওটাকে, তখন তোমার মধ্যে একটা সংবেদন কাজ করছে। একটা বিষয় বলে রাখি, উদ্দীপক বিভিন্ন ধরনের হতে পারে, যা আমাদের শারীরবৃত্তীয়, অর্থাৎ আমরা বলতেই পারি যে সংবেদন, প্রত্যক্ষণ, ধারণার জন্য সমস্ত উদ্দীপক একভাবে কাজ করে না। তার কখনো তীব্রতা, তার বিভিন্ন বিষয়গুলোর ওপরে গুরুত্ব দেওয়া হয় সংবেদনের। আর সংবেদন নিষ্ক্রিয়। কেন না, সংবেদনটা যখন আমাদের হয় তখন কিন্তু আমরা প্রস্তুত থাকি না, হঠাৎই কিন্তু আমাদের সংবেদন হয়। আমরা হয়তো পথ চলছি, হঠাৎ পায়ে কাঁটা ফুটে গেল, আহ
লেগেছে, ধারণা করলাম পায়ে ব্যথা হয়েছে, এবং প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ হচ্ছে যে, আমরা আগে বলছিলাম যে ইন্দ্রিয় ব্যতীত কিন্তু সংবেদন সম্ভব নয়। এই জন্য চক্ষু হচ্ছে যার কাজ সব থেকে বেশি, দেখার জন্য আমরা দেখছি। এই জন্য চক্ষু হচ্ছে আমাদের প্রধান বা প্রত্যক্ষ, মানে একে বলবো একেবারে খুব অ্যাক্টিভ একটা সংবেদনের ইন্দ্রিয়। দ্বিতীয়ত হচ্ছে কর্ণ বা কান, তৃতীয়ত নাসিকা। এইভাবে আমাদের ত্বক সমস্তগুলোই কাজ করছে, কিন্তু আমরা যদি চোখে দেখতেই না পাই তাহলে কিন্তু আমরা সংবেদনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ব। এই যে যারা ব্যতিক্রমী শিশু আছে তাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে এটাই, অর্থাৎ সংবেদনের ক্ষেত্রটা তাদের কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এজন্যই তাদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাদের একটা বিশেষ কিছু চাহিদা আছে, আর অন্য কিচ্ছু না। তাদের ইন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটা ইন্দ্রিয় যখন তাদের কাজ হয় না, তখন তারা সংবেদনের ক্ষেত্রে সেই ইন্দ্রিয়ের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফলে কি হয়, সংবেদন যখন হচ্ছে না, প্রত্যক্ষণ করতে পারছে না, প্রত্যক্ষণ না হলে তার ধারণা জন্মাচ্ছে না, সেই বিষয়টা ধারণা হলে তার জ্ঞানও হচ্ছে না। এবং এটা বিশেষ করে ডিফ অ্যান্ড ডাম্ব, আমরা যাকে বলছি মূক ও বধির, এদের ক্ষেত্রে এই যখনই তারা কানে শুনতে পায় না তখন তারা আওয়াজও করে না, কারণ কোনো নয়েজ বা শব্দ যখন তার কানে পৌঁছাচ্ছে না তখন সে কোনো প্রতিক্রিয়াই করবে না। কি করে করবে? তার তো কোনো পাখির শব্দ বলো, বাজনার শব্দ বলো, কোনো শব্দ তার কানে যখন পৌঁছাচ্ছে না, সে তো বুঝতেই পারছে না কোনটা কি শব্দ, কিসের শব্দ। তাহলে তার সংবেদনের ব্যাপারটাও যেমন নেই, পাশাপাশি সে কথাও বলছে না। হয়তো তার ভোকাল কর্ড ভালো, তার বলার মতো ক্ষমতা আছে, কিন্তু সে রেসপন্স করছে না। বোঝা গেছে? যাই হোক, ওগুলো পরে টপিকগুলো আসছে। তাহলে আমরা বলছি যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের কিন্তু সংবেদনটা সংগঠিত হয়ে থাকে। এখন তাহলে আমরা এইটুকু যেটুকু আলোচনা করলাম, এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই টপিকটার মধ্যে আমরা আসতে পারি যে কিভাবে সংবেদন উদ্ভব হয়। তাহলে প্রথম বললাম উদ্দীপক, এটা লাগছেই, উদ্দীপক থাকতেই হবে, তাছাড়া উদ্দীপিত করবে না। দ্বিতীয়ত হচ্ছে দেহ অথবা স্নায়ুতন্ত্র। আমরা যেটা নিয়ে আলোচনা করছি ইন্দ্রিয় জ্ঞান বা ইন্দ্রিয় সংবেদন, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছি। আরো দুটো ভাগ আছে স্নায়ুতন্ত্র যেগুলো আছে, আমরা এই বিষয়ের দিকে এখন যাচ্ছি না। তবে দেহ অথবা স্নায়ুতন্ত্র, অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই কিন্তু আমাদের এই উদ্দীপক যা সংবেদনের ক্ষেত্রে সহায়তা করছে। এবং তারপরে হচ্ছে কি না চেতন স্তর বা মন বা মস্তিষ্ক। দেখো, যখনই আমাদের সংবেদন হচ্ছে তখনই তার সাথে সাথে প্রত্যক্ষণ হচ্ছে, এটা কিন্তু অঙ্গাঙ্গি জড়িত। এবং তারপরে আমাদের ধারণা জন্মাচ্ছে, ধারণার পরে আমাদের ওই বিষয় সম্বন্ধে একটা জ্ঞান হয়ে যাচ্ছে। যদি এই সংবেদন প্রত্যক্ষণ এই দুটোর মধ্যে যদি আমাদের কোথাও অভাব দেখা দেয়, কোনো কিছুর অভাব দেখা দেয়, তার মানে আমরা ভ্রম প্রত্যক্ষ করতে পারি, আমরা সংবেদনটা আমাদের মধ্যে ভ্রম হতে পারে, তাহলে কিন্তু ধারণাও জন্মাবে অন্য, জ্ঞানও জন্মে যাবে কিন্তু অন্য জ্ঞান, অর্থাৎ সঠিক জ্ঞানটা হবে না। এজন্য উদ্দীপকের দ্বারা যখন উদ্দীপিত হচ্ছে তখন সংবেদনের দ্বারা, প্রত্যক্ষণের দ্বারা, ধারণার দ্বারা আমাদের সঠিক জ্ঞানটা উপলব্ধি হচ্ছে। এরপরে আসি যে স্যার, এই সংবেদনের যে বিষয়টা বলছেন এর সঙ্গে শিক্ষা বিজ্ঞানের সম্পর্ক কোথায়? তার আগে আসি একটু যে সংবেদনের বৈশিষ্ট্য, আমি কেন এগুলো টপিক দুটো লিখেছি আমি তোমাদেরকে বিষয়টা বলে দিই। ব্যাপারটা হচ্ছে কি, এই সংবেদন থেকে না তোমাদের
5 নম্বরের যদি প্রশ্ন দেয়, এই 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই দুটো থেকেই দেবে। ভালো করে মনে রাখবে, এই দুটো থেকে কিন্তু বড় প্রশ্ন হবে। সংবেদনের বৈশিষ্ট্য আলোচনা করো এবং শিক্ষায় সংবেদনের গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সংবেদনের ক্ষেত্রে। তাহলে আমরা এই যে সংবেদন সংগঠিত হচ্ছে, এর ক্ষেত্রে সংবেদনের বৈশিষ্ট্য কি কি? না, বাহ্য উদ্দীপক নির্ভর। আমি কিন্তু বলেই এলাম, সেগুলোই বৈশিষ্ট্যের মধ্যে আছে। মন দিয়ে শোনো, আবার বলছি, বাহ্য উদ্দীপক নির্ভর। কারণ কি, বাহ্য উদ্দীপক যদি উদ্দীপিত না করে, সেই জীবের মধ্যে কিন্তু সংবেদন হবে না। তাহলে এটা প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, মন নিষ্ক্রিয়। আমি বলছিলাম যে যার মধ্যে সংবেদন হচ্ছে সে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। সক্রিয় অবস্থায় থাকলে কিন্তু তার সংবেদন হবে না। ধরো আমি একটা উদাহরণ দিই, কেউ একটা বাজি ফাটাচ্ছে, সেখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। হতে পারে সেই বাজিটা ছিটছিট করে যখন জ্বলে উঠছে তার পলতেটা, তখন তোমার চোখ মিটমিট মিটমিট করতে পারে, এটা হতে পারে। বা যখন ফাটবে তার পূর্ব মুহূর্তে তুমি কানে আঙুল চাপা দিয়ে শব্দটাকে এতটা নিতে পারবে না বলে আঙুল চাপা দিচ্ছ। এখানে তোমার কিন্তু জ্ঞাত অবস্থাতে আছো বলে সংবেদনের জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে না, কারণ তুমি ওটা জানো। সংবেদনটা হবে সেই রকম যখন তোমার মন নিষ্ক্রিয় থাকবে, সেই সময় কিন্তু তোমার সঠিক সংবেদন হবে। তাহলে মন নিষ্ক্রিয় থাকতে হবে, দুটো হয়ে গেল। এবং তৃতীয় হচ্ছে ভাষায় প্রকাশ নয়। সংবেদনটা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ কি, খুব ক্ষণিকের জন্যই সংবেদন সংগঠিত হয় এবং সেটাকে তুমি বলে বোঝাতে পারবে না ঠিক। নেক্সট, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু। অবশ্যই ইন্দ্রিয় গ্রাহ্য যদি না হয়, আমি বলছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই কিন্তু সংবেদন সংগঠিত হয়, যা উদ্দীপকের উদ্দীপিত করে। উদ্দীপক যখন উদ্দীপিত করছে তখন পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই কিন্তু সেটা আমাদের সংবেদন আসছে। তাহলে অবভিয়াসলি ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু হতে হবে। তৃতীয়ত, ক্ষণস্থায়ী। এই সংবেদনটা অল্প সময়ের জন্য হয়ে থাকে, তাই এটাকে বোঝানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই বিষয়গুলোকে তোমাদের একটু ভাষা দিয়ে সুন্দরভাবে কিন্তু পয়েন্টগুলো দিয়ে লিখতে হবে, তাহলেই তোমার কিন্তু একটা 5-এর নোট রেডি। বোঝা গেছে? এরপরে তুমি যখন সংবেদনের বৈশিষ্ট্য লিখছো, তখন তুমি স্টার্টিং এ এভাবে বলতে পারো যে উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে যে প্রাথমিক বোধ জাগে তাই হলো সংবেদন। সংবেদন হলো জ্ঞান অর্জনের একটি প্রধান এবং প্রথম উপাদান। এর বৈশিষ্ট্যগুলি হলো, লিখলে 5টা বৈশিষ্ট্য লিখে ফেললে 5-এর একটা নোট ক্লিয়ার। আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। বৈশিষ্ট্যগুলো কি কি, আরো অনেকগুলো দেওয়া যেতে পারে, তবে সাধারণত 5টা লিখলেই হয়ে যায়। এরপরে আসি, দেখো শিক্ষায় সংবেদনের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। দেখো আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়টা পড়ছি মানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার সঙ্গে কিভাবে যুক্ত। আমি আগের ক্লাসও বলছিলাম যে শিক্ষা বিজ্ঞান এমন একটা বিষয় যেখানে ইতিহাস, যেখানে পরিবেশবিদ্যা, যেখানে পরিবেশ সংক্রান্ত সোশিওলজি, যেখানে তোমার দর্শন বা ফিলোসফি, যেখানে তোমার স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন বিষয়ের সমন্বিত রূপ হলো কিন্তু
এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। যাবতীয় অর্থাৎ একটা শিশু জন্মাবার পর থেকে বা মাতৃ জঠরে থাকাকালীন তার ক্রিয়া প্রতিক্রিয়া থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের যে সব কার্যকলাপগুলো বা আমাদের জীবন প্রবাহকালে যা ঘটনাবলী ঘটে থাকে প্রত্যেকটাই কিন্তু শিক্ষা বিজ্ঞানের আলোচনার বিষয়। বোঝা গেছে? আমরা বলছিলাম না ওখানে যে তোমার সাইকোলজি বা মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞানটাকে কেউ বলছেন আত্মার বিজ্ঞান, কেউ বলছেন মনের বিজ্ঞান, তারপরে বলছেন আচরণের বিজ্ঞান। আচরণের বিজ্ঞানকে এখানে প্রতিস্থাপিত করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু মনের বিজ্ঞানকে দেওয়া হয়নি, কিংবা আত্মার বিজ্ঞানকে আত্মা দেওয়া হয়নি। কারণটা কি? কারণটা হচ্ছে কি, বিজ্ঞান বিষয়টার সঙ্গে যখন যুক্ত হচ্ছে, বিজ্ঞান এগুলো প্রমাণ করতে পারেনি। ফলে আত্মা কি জিনিস, আত্মার স্বরূপ কি, এগুলো কিন্তু বিমূর্ত। ফলে এইগুলোকে কিন্তু আমরা মনোবিজ্ঞানের ক্ষেত্রে মানে মনোবিজ্ঞানীরা স্থান দেননি, বিতর্ক হয়েছে। কিন্তু আচরণের বিজ্ঞান, হ্যাঁ, আচরণের বিজ্ঞান, আমরা তো প্রতি মুহূর্তে আচরণ করছি এবং শিক্ষার সঙ্গে প্রত্যেকটাই আমরা ফর্মাল এডুকেশন নয়, আমরা প্রথাগত শিক্ষা নয়, আমরা শিক্ষার একদম ফার্স্ট আমাদের যে টার্মে যখন হলো তখন তোমাদের ওই বিষয়টা ছিল যে শিক্ষার যে অর্থ, সেখানে একটা সংকীর্ণ অর্থ, একটা ব্যাপক অর্থ। তাহলে এই ব্যাপক অর্থের শিক্ষার যে পরিসরটা, সেটা আলোচনা করতে গেলে আমরা দেখি যে যেমনই হোক শিক্ষায়, অর্থাৎ প্রথাগত শিক্ষায় শিক্ষিত মানুষ হোক, নিরক্ষর ব্যক্তি হোক, যেই হোক, অর্থাৎ মানুষ তার জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত যেসব কার্যকলাপগুলো আমরা করে থাকি জীবন ধারণের জন্য, পরিবেশগত অভিযোজনের জন্য, যাই কিছু করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই শিক্ষা বিজ্ঞানের বিষয় বা টপিক। তাহলে শিক্ষায় সংবেদনের গুরুত্ব এটা কি? দেখো, অবশ্যই এর একটা গুরুত্ব আছে। বলছে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ ও ব্যবহার। তাহলে আমরা যখন কোনো কিছু শিখছি বা শেখাচ্ছি, তখন আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোর প্রশিক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্দ্রিয়ের সক্রিয়তা। অবশ্যই দেখো, ইন্দ্রিয়ের সক্রিয়তা, ফ্লোয়েবেল তার কিন্ডারগার্টেনের কথা বলছেন, সেই স্কুলের কথা। দেখো, এখানে তো শিশুরা আপন মনে কিন্তু শিক্ষা গ্রহণ করে এবং আত্মস্থ করে। বিভিন্ন খেলার উপকরণ থাকে সেখানে। ফলে কি হয়েছে, তারা স্বাধীনভাবে, ধরো একটা রুম, সেখানে খানিকটা ওরা যতদূর পর্যন্ত হাত কুলোবে সেই পর্যন্ত ক্লাসরুমটাকে ব্ল্যাক বোর্ডের মতো করে রেখে দিয়েছে। এবারে স্যার হয়তো একটা ছোট্ট কোনো জিনিস সহজ এঁকে দেখাচ্ছেন, দেখো কিভাবে আঁকছি। ওরা না সবাই চক নিয়ে যে যার দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে স্যারকে দেখছে, অনুকরণ করছে আর নিজে নিজে আঁকছে। এই যে দেখো, ইন্দ্রিয়ের সক্রিয়তা, এই সক্রিয়তাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা দেখছি যে সাইকোলজি যে ব্যাপারটা বলেছিলাম, মনোবিজ্ঞান, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মনোবিজ্ঞান কাজ করছে। তৃতীয়ত হচ্ছে কি, প্রথম হয়ে গেল, তৃতীয়টা হচ্ছে শিক্ষার উপকরণ। হ্যাঁ, শিক্ষার উপকরণ খুব 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 ভাইটাল জিনিস, শিক্ষার উপকরণ। আমি ছোট্ট ছোট্ট দুই একটা কথায় আসি। ধরো, আমার এই যদি হোয়াইট বোর্ডটা না থাকতো, আমার এই পেনটা যদি না থাকতো,
আমি তোমাদেরকে এই বিষয়টা মুখে বললে অনেকটাই তোমাদের কিন্তু ধারণ ক্ষমতাটা কম হতো। আজকে এখানে আমি যখন বোর্ডের উপরে লিখছি, লিখে আমি বোঝানোর চেষ্টা করছি, বিমূর্ত বিষয়গুলোকে মূর্ত করার চেষ্টা করছি, তখন এটা তোমার শিখনের ক্ষেত্রে সহায়ক হচ্ছে। তাহলে শিক্ষার যে উপকরণ, আজকে এই যে এত এত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সুযোগ পেয়েছে, এটা তো ছিল না। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্ড্রয়েড একটা সেট বা মোবাইলটা, এটা কিন্তু শিক্ষার সহায়ক একটা কিন্তু উপকরণ, এবং আজকের খুব সক্রিয় একটা উপকরণ, কারণ আমরা এটা নেটের ব্যবহার করতে পারছি। তাহলে আরেকটা জিনিস দেখো, যে শিক্ষাক্ষেত্রে এই উপকরণগুলো যদি অডিও ভিজুয়াল হয়, তাহলে কিন্তু বিমূর্ত জিনিসগুলোকে মূর্ত করার ক্ষেত্রে আর তোমার সংবেদনের ক্ষেত্রে, প্রত্যক্ষণের ক্ষেত্রে এটা কিন্তু খুব সক্রিয়ই হয়। কারণ যখন আমি ধরো এমনি আমরা দেখো, যখন ক্লাসে কোনো স্যার পড়াচ্ছেন, ডিসঅ্যাটেনশন হয়ে যায়। কিন্তু তুমি যখন কোনো একটা সিনেমা বা কিছু দেখছো, ওই যে আমি বললাম যে উদ্দীপক সমান হয় না, পড়ার নাম করতে গেলেই, পড়ার কিছু বললেই একটা ভারাক্রান্ত মন হয় হয় এটা হয় বাস্তব। মানে সে যদি একটা স্যার গল্প বলেন যে এই গল্প শুনবি, তো সবাই বলে হ্যাঁ শুনবো শুনবো শুনবো। তারপর যদি বলে এটা না বাংলার এই টপিকটার গল্পটা, আবার সেই পড়া। কিন্তু যদি ওটা একটা ভূতের গল্প হয়, যদি কোনো ডিটেকটিভ টাইপের গল্প হয়, ছেলেরা একদম আড়ি পেতে মানে সজাগ হয়ে শুনতে থাকে, গল্পটা কিভাবে শুরু করছেন, কিভাবে শেষ হবে, মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হতে থাকে। তো এই যে বিষয়গুলো, আমাদের শিক্ষার উপকরণ, বিভিন্ন ধরনের যে উপকরণগুলো আছে, সেটা কিন্তু আমাদের সক্রিয় করে তোলে, এবং শিক্ষার উপকরণ দরকার আছে। চতুর্থ হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। আমরা এডুকেশন পড়াতে গিয়েই বা পড়তে গিয়ে প্রথমেই বলেছিলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। প্রত্যেকটা, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে থেকে না, যে ওই কিছু কালো অক্ষরে লেখা আছে সেখান থেকে একটা তত্ত্ব বা তাত্ত্বিক জ্ঞান অর্জন করলাম, এটা না। সমস্ত কিছু বিষয়ে, তুমি ছবি আঁকা বলো, একটা গাছে টবে গাছ লাগালাম সেটা বলো, প্রত্যেকটা, একটা কোথাও গজাল বা পেরেক পুঁততে হচ্ছে, সেটা তুমি হাতে কলমে সেটা একবার প্র্যাকটিস করছো। তাহলে একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, এর ক্ষেত্রে কিন্তু সংবেদনের গুরুত্ব যথেষ্টই আছে। তাছাড়া শিক্ষণ পদ্ধতি, দেখো এই যে আমরা পড়াচ্ছি, আমরাও কিন্তু একটা উদ্দীপক, আমরাও একটা উদ্দীপক। দেখো এটা তোমাদের হয়, এটা হয়, একদম বাস্তব জিনিস। কোনো একজন স্যার তোমাদের পড়াচ্ছেন, হয়তো গলার স্বরটা, বাচনিক ভঙ্গিটা, কিংবা ধরো তিনি হয়তো গড়বড় রিডিং পড়ে যাচ্ছেন, ছেলেমেয়েরা গল্প করছেন, ভালো লাগে না, ওই স্যারের ক্লাস ভালো লাগে না, ধুর কেমন যেন। কিন্তু অমুক বাবু বাংলা ক্লাস নিচ্ছেন, তখন সোজা হয়ে সবাই, স্যারকে আজকে বলবো তেলেনা পোতা আবিষ্কারটা, স্যার বুঝতে পারিনি ঠিকঠাক, তেলেনা পোতা আবিষ্কারটা শুরু করুন। বুঝতে পারছো আমি কি বলছি? তো এই যে একজন স্যারের কাছে তোমরা উদ্দীপিত হচ্ছ না, সজাগ হচ্ছ না, কিন্তু অন্য একজন স্যারের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তোমরা সজাগ হয়ে যাচ্ছ, তোমার ভালো লাগছে। তার মানে কি, সেই স্যার বা সেই শিক্ষক তোমাকে উদ্দীপকের, উনি উদ্দীপক, তোমাকে উদ্দীপিত করছে, উত্তেজনা তোমার সৃষ্টি করছেন। তো পাঠ্যপুস্তকতায় আমরা বলি, দেখবে যে ইতিহাস বইটা না উমুকের লেখা, দূর কেমন ম্যানমেড, ভাল লাগছে না পড়তে, কি ঘ্যান 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 করছে। কিন্তু দেখবি উমুকের বইটা কি সুন্দর, একদম প্রাণোজ্জ্বল ভাষায় সংক্ষেপে বিষয়টা কি সুন্দরভাবে বুঝিয়েছেন। তার মানে কি,
যে পাঠ্য বইটা তুমি পড়তে গিয়েও তোমার বোধগম্যতাতে কিংবা ভালো লাগার জায়গাতে পৌঁছাতে পারছে, সেই পাঠ্য বইটাও তোমার কিন্তু একটা উদ্দীপক। বিষয়গুলোকে ভালো করে একটু একটু করে চিন্তা করতে হবে, তাহলেই একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে শিক্ষণ পদ্ধতি, অবশ্যই একজন শিক্ষক, শিক্ষণ এবং শিখন দুটোর পার্থক্য কিন্তু বলেছিলাম। শিক্ষণ হচ্ছে জিনিস দাতা, যিনি দান করছেন, শিক্ষা দান করছেন। শিখন হচ্ছে গ্রহীতা, যিনি যে শিক্ষা লাভ করছেন। একজন শিক্ষকও কিন্তু শিখন করেন শিক্ষণের জন্য, এই জন্য বলা হয় শিখন পদ্ধতি। আমি তোমাদের পড়াচ্ছি, এই পড়ানোর কৌশল বা টেকনিকটা কি হওয়া উচিত, এটা আমাকে শিখতে হবে। এর জন্য আমাদের আছে না, ডিএলএড কিংবা বিএড করতে হয়, শিক্ষক যে প্রশিক্ষণ নেন। তাহলে এই প্রশিক্ষণটা দরকার হয় কেন? শিক্ষণ করার জন্য। প্রত্যেকটা জিনিস, আমাদের আরো অনেকগুলো পয়েন্ট আছে শিক্ষায় সংবেদনের গুরুত্ব। এই 5টা পয়েন্ট তুমি যদি ব্যাখ্যা দাও, 5 নাম্বার রেডি। এবং এই নয় খুব সাহিত্যের ভাষায় ঢোকাতে হবে, এইভাবে লিখতে হবে, না। তুমি উপলব্ধি করো, বিষয়টাকে উপলব্ধি করো, করে তুমি তোমার নিজের মতো করে লেখো। বইয়ের 4টা উদাহরণ দেওয়া আছে, তুমি উদ্ভাবনী ক্রিয়া দিয়ে তুমি আর 4টা উদাহরণ তৈরি করো, সেটা লেখো। দেখো, আমি তোমাদেরকে বলছি, সবারই তেলেনা পাতা পড়া হয়ে গেছে আশা রাখি। যখন গল্পকথক মাছ ধরছেন, নিশ্চুপ, কোথাও আর কিছু নেই, ফাতনাতে মাঝে মাঝে বসছিল সেই ফড়িংগুলো এসে। তারপরে গল্পকথক লক্ষ্য করছেন জলের একটা ঢেউ, এবং সেই নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছে সেই জলের ঢেউটা। তখনও পর্যন্ত কিন্তু তার সংবেদন হচ্ছে কোন জায়গাটা, জলের ঢেউয়ে। কি হলো, কি হলো, ফাতনা নড়ছে, জলের ঢেউটা এলো কোথা থেকে? একটু মুখ তুলে যখন তাকাচ্ছেন, তখন দেখছেন ওপারে একটা মেয়ে, সে কলসিতে পানাগুলোকে সরিয়ে জল ভরছে, এবং সেই যে নড়ানোর জন্য যে যে ঢেউ, সেই ঢেউটা উত্থিত হয়ে ফাতনাতে এসে লাগছে। তাহলে সংবেদনের সাথে সাথে তিনি যখন প্রত্যক্ষণ করছেন, তখন দেখছেন একটা মেয়ে, আর সেই মেয়েটাকে দেখে তিনি ধারণা কি করছেন, যে এমন এক পেটপুরি যেখানে অরণ্যে আবৃত, জনমানবহীন এইরকম একটা স্থানে এইরকম একটা মেয়ে থাকতে পারে, এটা তার ধারণা। পরে আবার তার জ্ঞান হয়ে যাচ্ছে, রাত্রির অন্ধকারে সেই ছায়ামূর্তি যে ছিল সেই জল আনতে আসা মেয়েটা যামিনী। এইভাবে তুমি অনেক উদাহরণ দিতে পারবে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আগে আত্মস্থ করতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে। এডুকেশন পড়ছি, ওই কিছুগুলো প্রশ্ন স্যার বলে দিন না, এই কোন কোন প্রশ্নগুলো আসবে এগুলো বলে দিন, এগুলো মুখস্থ না। আমি বলবো এই বিষয়টা যখন নিয়েছো, তখন এর আনন্দ উপভোগ করো। আমি বলছি যে এর আনন্দ তুমি উপভোগ করতে পারবে। মনকে একটু স্থির করো, বোঝার চেষ্টা করো। আর অবশ্যই আমি প্রথমে বললাম, আমি শেষেও বলছি, একটা যে কোনো প্রকাশনীর পাঠ্য বই তুমি পাশে রাখো। আমরা যেসব পয়েন্ট আউট করছি, স্কুলে হতে পারে, অন্যান্য চ্যানেল থেকে হতে পারে, আমাকেও দেখছো, যে পয়েন্টগুলোকে আলোচনা করছি, এই পয়েন্টগুলো সেখানে কিভাবে লেখা আছে, এবং সেইটাকে উপলব্ধি করে তুমি নিজের মতো করে লিখবে। দেখবে অকৃতকার্যের জায়গা কোথাও নেই। ঠিক আছে, আজকে
সংবেদন বিষয়টাতে মোটামুটি ভাবে তোমাদের একটা ধারণা আমি দিলাম, এবং এর বড় প্রশ্ন হলে সংবেদনের বৈশিষ্ট্য এবং শিক্ষায় সংবেদনের গুরুত্ব, এটাই দুটো প্রশ্ন হয়। এছাড়াও বাকিগুলো একটু দেখে রাখতে হবে, তবে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা সংবেদনের। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব একটা একটা করে, প্রত্যক্ষণ, তারপরে ধারণা। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর একটা কথা বলি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে। আর ভালো লাগলে তো লাইক করছোই, কেমন? ঠিক আছে, পরের ভিডিও দেখা হচ্ছে।